তারিখে শুধু লাস্ট আর্গুমেন্ট বাকি আছে আমাদের সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, তারপরে ওনার জেল যাওয়াটা রাষ্ট্রপতি শাসনের জন্য কমিশনকে 2021-এর পরে উনি যেভাবে গণহত্যায় মেতে উঠেছিলেন তার সাঙ্গপাঙ্গদের দিয়ে, তখনই হয়ে যেতে পারত। অনেক ওনাকে সুযোগ দেওয়া হয়, উনি শ্রদ্ধাবান নয়। এবার সময় হয়েছে ওনাকে ওনার ঠিক জায়গাতে পাঠিয়ে দেওয়ার। সুপ্রিম কোর্টে এই ম্যাটারটা উঠবে, অতি অবশ্যই উঠবে। উনি হিস্ট্রি রিপিটস ইটসেলফ। উনি যে অপরাধ করে গেছিলেন এইবার তার সাজা উনি কিন্তু মানে সুদে আসলে পাবেন। আর উনি যদি সত্যি ভিন্ডিক্টিভ হতেন, উনি যে কি করতে পারতেন, মানে এই সরকারের পুরো মন্ত্রিসভা এবং মানে আমলাদের একটা বড় অংশ জেলে থাকে। এনার এগেনস্টে খুব বড় অ্যাকশন না নিলে আমরা কিন্তু সোনারপুর উত্তর একেবারে নিজের ভূমিতে আপনি বিজেপির প্রার্থী, কতটা আশাবাদী এই কেন্দ্র নিয়ে? বিজেপিও সরকারে আসছে আর আমিও জিতছি, তার কারণ এবার আমরা পূর্ণ বহুমত নিয়ে বিধানসভায় সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছি। আর এত বছরের যে যন্ত্রণা, 15 বছর যেভাবে মানুষ কাটিয়েছে, সেই মিথটা এবার ভেঙে যাবে। জোর কদমে প্রচার চালাচ্ছেন, কি বুঝছেন? মানে সোনারপুর উত্তরের আবহাওয়া কি, মানুষ বদল চাইছে? 3 রকমের একটা ফিলিং আছে। দেখুন, একটা জায়গায় যেখানে সন্ত্রাস কবলিত এলাকা, আমি এই নিয়ে আমার আজকে 4র্থ দিন বললাম, তো কিছু কিছু জায়গায় ওই শ্মশানের যেটা স্তব্ধতা সেটা এখনো রয়েছে, মানুষের মধ্যে ভয় রয়েছে। যে যে জায়গায় সন্ত্রাস হয়েছিল, আজকে আমি খেয়াদহ এলাকায় গিয়েছিলাম, মুকুন্দপুরের পিছনটা, ভোটের পরে দুটো মার্ডার হয়েছিল, আরো বিভিন্ন জায়গায় যেখানে ভয় দেখানো হয়েছিল। মানুষ না কিরকম একটা থমকে আছে, মানে কনফিডেন্স বিল্ডিং মেজার যেটাকে বলে। আমি জানি না প্যারামিলিটারি ফোর্স কতটা করেছে, আমি ওই ডেটাগুলো অবশ্যই কালেকশন করব। ওইসব জায়গায় বিশদভাবে প্যারামিলিটারি ফোর্সের কনফিডেন্স বিল্ডিং মেজারটা করা দরকার। 2 নম্বর হচ্ছে যে যেটা গড়িয়া স্টেশনের সাথে যেটা খালটা রয়েছে, ক্যানেল বরাবর আমি অনেকটা জায়গায় প্রচার করেছি বা ওদের সাথে মিশেছি। ওখানেও বেশ কিছু জায়গায় সন্ত্রাস হয়েছিল এবং তারও কিছু বাড়ি, আমাদের কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর হয়েছিল। তারও যে বলতে পারেন একটা দুঃসহ স্মৃতি, সেটাও এখন বিরাজ করছে। আর মানুষের স্বতঃস্ফূর্ততা অন্য একটা দিকে যেভাবে মানুষ সাড়া দিচ্ছে এবং দিতে শুরু করেছে, আজকে সবে আমি 4 দিনে এসেছি, এইটা যতদিন যাবে, এটা যদি 14 দিন হতো, আজকে যে পিকটা আমরা পৌঁছে যেতাম। এরপরে আমাদের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। আমরা সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে সেক্টরগুলো, ওগুলোকে আরো বুস্টিং করব বা আরো ওটাকে আপডেট করব বা মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যাব। বিভিন্ন মানুষের কাছে আমাদের সংকল্পপত্র যাচ্ছে, প্রার্থীর পরিচিতি যাচ্ছে, চার্জশিট প্রত্যেক বিধানসভা অনুযায়ী যেটা হয়েছে ওটা যাচ্ছে, এবং যেটা লাভার্থী যে আমরা ডকুমেন্টেশন তৈরি করেছিলাম সেটা মানুষকে দেওয়া হচ্ছে। ওয়াইড সার্কুলেশন হবে। এরপরে বিভিন্ন জনপ্রিয় যে স্থানগুলো, বাস স্ট্যান্ড বলুন, রেলওয়ে স্টেশন বলুন, মেট্রো স্টেশন বলুন, বাজার বলুন, বিভিন্ন মার্কেট কমপ্লেক্স বলুন, ওগুলোকে আমরা প্লাস বিভিন্ন জায়গায় যেখানে প্রচুর মানুষ একসাথে পাওয়া যায় সকালে বিকেলে, সেখানে আমাদের নিরন্তর প্রচার চলবে। আমি যাব, আমার সহযোদ্ধারা যাবে, এরপরে স্ট্রিট কর্নার শুরু হবে, তারপরে বিভিন্ন স্টার ক্যাম্পেনাররা আসবেন। এই একটা অন্যরকমের মহল তৈরি হবে। আর এটুকু বলতে পারি, যতটুকু ঘুরেছি, আগের যে দুটো ইলেকশনে ব্যাপক ছাপ্পা, ব্যাপক সন্ত্রাস হয়েছিল, না হলে আগের দুটো ইলেকশনেই কিন্তু আমরা জিততাম।
এবারে ওটুকু তো বন্ধ হবেই, প্লাস এসআইআরে 30,000-এর উপরে নাম কাটা গেছে। সঙ্গে মানুষ এবারে কিন্তু প্রচন্ড ভাবে দৃঢ় সংকল্প। আমি বলবো ছেলেদের থেকে মেয়েদের সারাটা অনেক বেশি, যাদেরকে উনি 1500-1700 কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী এসব দিয়ে মানে ভোটটাকে তাদের বলতে পারেন যে কোনো ভাবে মন জয় করেছে। তারা তাদের বিগত কিছুদিনে যে যে জিনিস দেখেছে, বিশেষ করে অভয়া কাণ্ডের পরে, আমার মনে হয় না কোনো মা বা কোনো যুবতী বা যারা বিবাহিত মহিলা যারা ওটা পাচ্ছেন, তারা ওনাকে ভোট দেবে বলে আমার মনে হচ্ছে। জিতে ফেরার পর সোনারপুর উত্তরের জন্য প্রথম কোন কর্মসূচিটা আপনি পালন করবেন, কি করবেন সোনারপুর? প্রথম হচ্ছে এই যত সন্ত্রাস, ওটাকে বন্ধ করে সন্ত্রাসী যারা তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার জন্য, এটা আমার প্রথম সংকল্প। এলাকার উন্নয়ন, মানে যা উন্নয়ন আমি দেখেছি, সেই মানে ইসরায়েল আর যখন ইরানের যুদ্ধ শুরু হওয়ার আগে, প্রথম যখন যুদ্ধ শুরু হয়েছিল, ওই গাজা স্ট্রিপের যে অবস্থাটা ছিল, মানে ভাঙা চোরা, রাস্তা নেই, জল নেই, কিছু নেই, নোংরা, ড্রেনেজ সিস্টেম নেই, এটা হচ্ছে তৃণমূল সরকারের উন্নয়নের, এটা নাকি উন্নয়ন। তাহলে অনুন্নয়ন হলে কি হতো আমি জানি না, হয়তো গরুর গাড়ি চড়তো এখন। তো মানে ও তো এত সাবস্ট্যান্ডার্ড চিপ একটা সরকার, মানে যাদের মানে কোন যুগে বাস করছে আমি জানি না, হয়তো 500 বছর পিছনে এখনো রয়ে গেছে। এ কথাই বলতে পারি যে উন্নয়ন আর এই যে কাটমানি, অবৈধ নির্মাণ, এর বেশ কিছু ডকুমেন্টেশন আমার কাছে এসে পৌঁছেছে। আগামী দিনে আপনারা যারা সাংবাদিক বন্ধু রয়েছেন, প্রত্যেককেই আমি হয় প্রেস কনফারেন্স করে বা আপনাদের সেই ডকুমেন্টেশন এবং প্রত্যেকটি ডকুমেন্টস দিয়ে, তথ্য দিয়ে আমি মানে কি ধরনের জালিয়াতি হয়েছে, ল্যান্ড এবং রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের যে যে অফিসাররা করেছেন এটা, তাদের প্রত্যেকেরই জেলে যাওয়া উচিত বা আমাদের সরকার এলে যাবে। মানে এই নজরুল, মানে যিনি বিধায়িকা, তার হাজবেন্ড, উনি যে কত বড় ল্যান্ড মাফিয়া, মানে এই চক্রের সাথে যুক্ত এবং কিভাবে এই জিনিসটা প্রমোট করেছেন, বেশ কিছু জমি ডকুমেন্টেশন আমি পেয়েছি। প্লাস নাজিরাবাদ এত বড় ঘটনা ঘটেছিল, আপনারা জানেন, নরেন্দ্রপুর থানায় কেস শুরু হয়। তারপরে অদ্ভুতভাবে কলকাতা পুলিশের একটা নতুন থানা ক্রিয়েশনের জন্য গভর্নমেন্ট থেকে নোটিফিকেশন করেন গত যে চিফ সেক্রেটারি ছিলেন নন্দিনী চক্রবর্তী, তিনি তখন হোম সেক্রেটারি ছিলেন। তার কোনো তদন্ত হয়নি, 28টা বিচারের জন্য কাঁদছে। ওই ব্যাপারটিকে আমি তুলে ধরব এবং সর্বোপরি সোনারপুরে খুব দ্রুত পরের সরকার এলেই একটা সোনারপুর উত্তরের অন্তর্গত যে এরিয়া রয়েছে, তাদের কোনো ভালো হসপিটাল, একটা সুপার স্পেশালিটি হসপিটাল এবং একটা বড় শিক্ষা ক্ষেত্র, মানে কোনো টেকনোলজিক্যাল স্টাডিজের জন্য বড় কোনো ইউনিভার্সিটি আমরা তৈরি করি। একটু অন্য প্রশ্নে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই দাবি করেছেন এবং জ্ঞানেশ কুমারের কাছে চিঠি দিয়েছেন যে বিজেপি নাকি হাজার হাজার ফর্ম 6 জমা করছে নির্বাচন কমিশনে, বাইরে থেকে, বিহার, গুজরাট থেকে লোক এনে ভোট করাতে চাইছে। মানে বলতে পারেন উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে বলে একটা কথা আছে না, মানে যে চুরি নিজে করছে, চুরিটা ধরা পড়ে গেছে, মানে হারার আগে অজুহাতটা তৈরি করছে, জানে এবার গোহারা হারবে, বিজেপি সরকারে আসছে। তো ফর্ম 6 আমরা সঠিক ভোটার লিস্ট তৈরি করার পক্ষে ছিল, ত্রুটিমুক্ত এবং ডাবল, ট্রিপল বা কোয়াড্রিপল বা আরো বলতে পারেন যে
এক একটা লোকের কত 300 কত জায়গায় নাম পাওয়া গেছে, এরকমও পাওয়া গেছে ভোটার লিস্টে। এবং বিশেষ করে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, এদের বিরুদ্ধে আমরা ছিলাম। তো এটা এখন চাপা দেওয়ার জন্য এরা যেটা চাইছে, আগে থেকে একটা গ্রাউন্ড তৈরি করে রাখতে চাইছে, যাতে পরে মানুষের কাছে এটা মানে মানুষের কাছে এরকম ভাবে পোট্রে করতে পারে যে এই জন্য আমরা পারলাম। কারণ হারার পরে একটা অজুহাত তো দিতে হবে। অন্যদিকে এই যে কালিয়াচকের ঘটনা, তাতে প্রধান বিচারপতি নিজে বলছেন যে পশ্চিমবঙ্গে আইনের মানে এত গাফিলতি, পোলারাইজ রাজ্য পশ্চিমবঙ্গের মতো আর একটাও নেই। কতটা লজ্জার রাজ্যবাসীর জন্য এই কথাটা। দেখুন, নির্লজ্জ দোকান কাটার যার মানে এক কান কাটা থেকে তার কিছুটা তাও বোধ বুদ্ধি থাকে, দোকান কাটা তার কিছুই থাকে না, সে দেখবেন রাস্তার মাঝখান দিয়ে হতে যেতে পারে। তো সে জানে মানে লজ্জা যার কোনো আবরণ ভূষণ কিছু নেই, তার সে লজ্জা শব্দটাই জানে না, লজ্জার মানে কি হয় সেটা জানে না। এরকম নির্লজ্জ বেহায়া সরকার নিজেই সমস্ত ঝামেলা পাকায়, নিজেই সবকিছু করে, করতে 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 বারবার করে উচ্চ আদালতের, সেটা হাইকোর্ট হোক, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট হয়, কোনো আদেশ মানেনি, বিভিন্ন সাংবিধানিক বডিকে অসম্মান করেছে। এই যে নির্দেশ, বিভিন্ন সময় যে সুপ্রিম কোর্টের নির্দেশও ভায়োলেশন করেছে, বিয়ে কেসেও করেছে, অন্য আরো অনেক কেসে করেছে। সুপ্রিম কোর্ট যদি যারা করেছে তাদের এগেন্সটে যথাযথ ক্ষমা না করে দিয়ে যদি যথাযথ শাস্তি দিত, তাদের যদি জেল জরিমানা করত, আজকে এরা সিধা হয়ে যেত। তো আজকে যে ভায়োলেশনটা করেছে, ললেসনেস যেটা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু বিচারপতিরা এই কাজটি করছিল এবং এটা সুপ্রিম কোর্টের পাওয়ার এনজয় করছিল। তো সেক্ষেত্রে যে ঘটনাটি ঘটিয়েছে, মানে যখন সুপ্রিম কোর্ট ব্যাটারটা টেক আপ করলো, আমি ভেবেছিলাম হয়তো রাষ্ট্রপতি শাসনের জন্য কমিশনকে নির্দেশ দিতে পারতেন, মানে রাজ্য সরকারের হাত থেকে পুরোটাই প্রশাসনকে নিয়ে নিতে পারতেন। ভাগ্য ভালো ডিজি, চিফ সেক্রেটারি বা ডিএম এদের এগেনস্টে খুব কড়া ব্যবস্থা নেননি, বলছেন পরবর্তীকালে বরখাস্ত করে দেবে, এবারও করতে পারত। মানে কি জায়গায় পৌঁছেছে, আর ডিএমএসপি যায়নি, মানে সেটা আমি জানি না কি ধরনের এটা একটা ব্যাপার। মানে এর জন্য যথাবিহিত শাস্তির দরকার। এটা যদি বিচারপতিদের এই হাল হয়, কাঁদছে, মানে বাচ্চা ছোট একজন মহিলা বিচারপতি কাঁদছে, কি মানে কি দেখছে বিশ্ব আমি জানি না। মানে লজ্জা কোনো শেষ নেই। বেহায়াদের এইসব বলে কোনো লাভ নেই, বেহায়ারা যাই হোক না কেন এদের কোনো যায় আসবে না। যদি কঠোর আরো ব্যবস্থা নিত সুপ্রিম কোর্ট এবং ইলেকশন কমিশনও রাষ্ট্রপতি শাসনে ইলেকশনটা করতো, আমার মনে হয় ব্যাপারটা আরো সোজা হবে। কারণ এটা কিন্তু এখানে থামবে না, মানে দিক দিক করে জ্বলছে। মানে এই মমতা ব্যানার্জি এই ঘটনায় বলেছেন যে ওনার হাত থেকে প্রশাসনের যাবতীয় ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। মানে কোথাও কি উনি মানে নিজের পিঠ বাঁচানোর জন্য? সত্যি কথা বলছি, মানে মুখ্যমন্ত্রী আর মমতা ব্যানার্জির জন্য আমার মনে হয় কোথাও বিচারপতিরা অনেক সফট হয়ে যান। মানে আমাদের কেন্দ্রীয় সরকারও যতটা হার্শ হতে পারতেন, মানে যেটা হার্শটা মানে বলতে পারেন যে আইনের শাসন যেটা করতে পারতেন, অনেক জায়গায় হয়তো লেনিয়েন্ট হয়ে গেছিলেন কোনো কোনো জায়গায়, না হলে ওনার পুরো জীবনটাই জেলে থাকতে পারতেন, মানে যা যা কাজ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি যে দেখুন, মানুষ একবার দুবার তিনবার ভুল করতে পারে, মানে তিনবারেও ক্ষমা। আমি আইনের চোখে একবার ভুল করাটাই সেটা কখনো ক্ষমার যোগ্য নয়, যদি অপরাধ যোগ্য ওটা আইন হয়, মানে অপরাধ হয়। তো উনি বারবার বারবার বিভিন্ন সময় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য উস্কানি দিচ্ছেন। যে লয়ার আইনজীবী করেছেন ওনারই ওই তৃণমূল সেলেরই উনি একজন আইনজীবী, এবং উনি কিন্তু আমি হাইকোর্টে ওনাকে বহুবার মানে সক্রিয়ভাবে তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখেছি। এর আগে কতটা ভয়ঙ্কর, এবং তিনি প্ররোচনা কিছুদিন আগে দিয়েছেন যে উনি বলেছিলেন আমি যদি 5 মিনিটের জন্য
5 মিনিটের জন্য মানে প্রশাসনকে উইথড্র করে নিই আমি যদি, তাহলে কিন্তু একটা সম্প্রদায়ের ওপরে ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। মানে প্রত্যেকটি বিষয়ে উস্কানিমূলক মন্তব্য করে গেছে। তার আগে বলেছেন ইলেকশনের পরে মা বোনেদের সেই 2021-এ যেমন ভাবে উস্কানি দিয়েছিলেন, সেম উস্কানিটা দিয়েছে। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে একটা কথাই আমার মনে হয় যে এই ঘটনা যেটা ঘটেছে, যদি এসআইআর শুরু হওয়ার সময় থেকে যে উস্কানি এসছে, যা যা উনি করেছেন, এসআইআর যত ললেসনেস হয়েছে, যত ভায়োলেন্স হয়েছে, সব ওনার জন্য হচ্ছে। কেন আমরা এত লিনিয়েন্ট হচ্ছি? আইন কি তাহলে সবার জন্য সমান নয়? ভারতবর্ষের আইন কি এক একজন মুখ্যমন্ত্রীর জন্য কোনো মুখ্যমন্ত্রীর জন্য আলাদা? তাহলে আইন কি অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেনের জন্য কি আলাদা ছিল? তারা তো আমার মনে হয় এত অপরাধ করেনি, তাদের অপরাধের মাত্রা এনার 100 ভাগের 1 ভাগ ছিল। তো সময় এসছে, মানে এরভাবে চলতে পারে না। এনাফ ইজ এনাফ। এই যে আপনি আইনজীবীর কথা বললেন মোফাক্কারুল, মানে ওনাকে আজকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তারপর মমতা ব্যানার্জি বলছেন যে বিজেপি এবং কংগ্রেসের উস্কানিতে এই ঘটনা ঘটেছে, ওনাকে মুম্বাই থেকে আনা হয়েছে। নিজের পিঠ বাঁচাতেই কি এমন মন্তব্য? আবার বলেছি, ওনার প্রথম মিথ্যাশ্রী প্রকল্প মানে পুরস্কার চালু করে প্রথম মিথ্যাশ্রীটা ওনার নিজেকে দেওয়া উচিত ছিল। কারণ ওই ইয়ের দাবিদার অন্য কেউ হতেন না, মানে এত মিথ্যা আর কেউ বলতে পারেননি। আর 2 নম্বর কথা হচ্ছে যে মানে নিজে সারাদিন ধরে উস্কানি দেন, নিজেই সবকিছু করান, তারপরে বিভিন্ন মানে যুক্তি, মানে দুর্জনের ছলের কোনো অভাব হয় না। আবার বলছি, এনার এগেনস্টে খুব বড় অ্যাকশন না নিলে আমরা কিন্তু মানে ভবিষ্যতে পশ্চিমবঙ্গটা একটা বলতে পারেন ওই কলিঙ্গের যুদ্ধের পরে যেরকম পুরো যুদ্ধাঙ্গন রক্তে ভেসে গিয়েছিল, সেরকমই একটা কিছু হতে চলেছে। কোথাও কি আপনার মনে হয় যে 2021-এর শীতলকুচি থেকে শুরু করে আজকের এই মোথাবাড়ি, কালিয়াচক সমস্তটার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? অবশ্যই 21-এ উনি নিজে উস্কানি দিয়েছিলেন বলে শীতলকুচি হয়েছিল। সে স্পেসিফিক এফআইআর আছে সেখানে, আজ পর্যন্ত সিআইডি করে ব্যবস্থা নাইনি। এইবারে যখন এই ঘটনা ঘটবে, পরের দিনে যখন এটা মানে তদন্ত হবে বা সুপ্রিম কোর্টে এই ম্যাটারটা উঠবে, অতি অবশ্যই উঠবে। উনি হিস্ট্রি রিপিটস ইটসেলফ। উনি যে অপরাধ করে গেছিলেন, এইবার তার সাজা উনি কিন্তু মানে সুদে আসলে পাবেন। এই যে আপনি ডিএমএসপি দের কথা বললেন, যাদেরকে শোকজ করা হয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে শোকজ না, এরপর থেকে বরখাস্ত করে দেওয়া হবে। কোথাও কি ডিএমএসপিরা কি আশকারা পাচ্ছে বলেই এখনো ঠিকভাবে কাজ করছে না? ডিএমএসপিরা এখনো ওই হ্যালুসিনেশনে রয়েছেন যে উনি বলেছেন না আমরা তো আবার ফিরে আসছি, তোমরা আমাদের দেখো, আমরা তোমাদের দেখে নেবো, আর যে অন্যথা করবে মানে অন্য কিছু ব্যবস্থা নেবেন। এই একটা যে মাইন্ড সেট আপ, ওটাই ওনারা চলছেন। এই ব্যবস্থাটা যদি পরিবর্তন না হয়, ইলেকশন কমিশনের উচিত পরের বার করে দেবো না, একবার করে আইন যেহেতু রয়েছে সেই আইনটা বলবৎ নাহলে এরকম হতেই পারে। মানে এই নির্বাচন কমিশনের হাতেই তো বর্তমানে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য সরকারের মানে রাজ্যের পুলিশ সবাই রয়েছে, তারপর এরকম একটা ফেলিওর। কোথাও গিয়ে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে কি রাজ্য? আপনার কি মনে হয় রাষ্ট্রপতি শাসন দরকার রাজ্যে? দেখুন, আমাদের সরকার রাষ্ট্রপতি শাসন পুরো এই কারণেই আমরা বিরুদ্ধে যে সেই জরুরি অবস্থার সময় যে কানুন আমরা এটাকে অপোজ করে আমরা সরকারে এসেছি। কিন্তু এর মানে এই নয় যে সহ্যের একটা সীমা আছে। 2021-এর পরে উনি যেভাবে গণহত্যায় মেতে উঠেছিলেন তার সাঙ্গপাঙ্গদের দিয়ে, তখনই হয়ে যেতে পারত। অনেক ওনাকে সুযোগ দেওয়া হয়েছে, উনি শোধরাবার নয়। এবার সময় হয়েছে ওনাকে ওনার ঠিক জায়গাতে পাঠিয়ে দেওয়ার। অন্যদিকে দেখা যাচ্ছে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী তিনি মনোনয়নপত্র পেশ করেছেন, কিন্তু তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে তিনি নাকি দুর্নীতিগ্রস্তদের মতো আচরণ করেছেন, ভয় দেখিয়েছেন, সেখানে মনোনয়ন বাতিল করে দেওয়ার আবেদনও করা হয়েছে নির্বাচন কমিশনে। এবার করে দেখাতে বলুন, মানে উনি কি কি করতে গেছিলেন? এদের মতো গুন্ডাগার্দি করতে গেছিলেন, না এদের মতো আজে বাজে কথা, ওই একটা হাঁটিয়ে দিন, আমি বুঝে নেব, যদি আমি 5 মিনিট হাত ছড়িয়ে নিই একটা শ্রেণীকে শেষ করে দেবো, তারপরে ইলেকশনের পরে পোস্টার দিয়ে বলতে হবে আমি বিজেপি করি না।
কোন কথাটা অমিত শাহ কি বলেছেন? অমিত শাহ দেখান তো একটা এরকম কোনো কথা বলেছে বা কাউকে থ্রেট করেছেন বা কিছু করেছেন? উনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি আইনটা জানেন ভালো করে। উনি আইনের বাইরে গিয়ে আজ পর্যন্ত একটা কথা বলেন। আর উনি যদি সত্যি ভিন্ডিকটিভ হতেন, উনি যে কি করতে পারতেন, মানে এই সরকারের পুরো মন্ত্রিসভা এবং মানে আমলাদের একটা বড় অংশ জেলে থাকতো। বলছেন উনি শুভেন্দু অধিকারী তিনি নাকি বলেছেন কাশ্মীরের মতো করে দেবো, অজয় নন্দার নাম নিয়েও শাসিয়ে এসছে নাকি কালকে। এই ধরনের বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে গেছিল ডেরেক ওব্রায়েন। মানে ডেরেক ওব্রায়েন যতটা ভালো কুইজ মাস্টার ছিলেন, ততটা ভালো হচ্ছে উনি বলতে পারেন ওই মৌ সাহেব থাকে না, যে সাহেব যে ইয়ে বলে তার হ্যাঁ 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 স্যার হ্যাঁ স্যার, একদম ছেদো উল্টো পাল্টা যুক্তি। মানে ইলেকশন যদি কোনো নির্দিষ্ট অফিসার তার সাংবিধানিক দায়িত্ব পালন না করতে পারে, তাহলে শুভেন্দু অধিকারী একজন দায়িত্বশীল বিরোধী দলনেতা এবং এই মুহূর্তে রাজ্যের সব থেকে জনপ্রিয় নেতা। তা উনি এটা তার সেই ব্যাপারটা সেই অভিযোগ তুলবেন না? কি করবে? মানে যে যে সমস্ত অফিসার কিছু করবে না, যা খুশি করে যাবে, উনি কিছু বলতে পারবেন না? বিরোধী দলের কি কাজ আছে? উনি বিরোধী দলের একজন বিরোধী দলনেতার কাজ করছে। কোথাও গিয়ে মমতা ব্যানার্জি কি ভয় পাচ্ছে বলে এই ধরনের আচরণ? জানেন উনি হারছেন এবার, উনি জানেন ওনারও তো ইন্টারনাল সার্ভে সঠিক তথ্যটা আছে, তৃণমূল 100 নিচে অলরেডি নেমে গেছে জানেন। সেই জন্য ওই দেখবেন কেউটা সাপোর্ট ছায়া দেখে দেখবেন ছবল মেরে যাবে। ওনার অবস্থা এরকম হয়েছে, লাস্ট ছবল মেরেই যাচ্ছে, যেখানে লাগবে লাগবে এই অবস্থায় পৌঁছে গেছে। উনি নিজেও জানেন উনি হারছে এবং এই এই যে ফেসটা, এই যে মাঝে এই যে ফেসটা তৈরি হয়, এই সময় উনি নিতে পারেন। আমার মনে হয় ভালো করে ঘুমোতে পারছেন, বিভিন্ন সময় রাত্রে চমকে উঠছে। এরপরে তো সব কিছু চলে যাবে, আর এরপরে শেষ জীবনটা ওনার খুব খারাপ কিছু হতে চলেছে। এই জন্য এই দুশ্চিন্তা আমার ঘুম হচ্ছে। একটা শেষ প্রশ্ন করব, আইপ্যাক আবার ইডির স্ক্যানারে আইপ্যাকের যে আরেকজন ডিরেক্টর ঋষিরাজ সিংহ তার হায়দ্রাবাদের 3টি ঠিকানায় ইডি রেড করেছে। নতুন কোনো তথ্য কি উন্মোচন হতে চলেছে এর মাধ্যমে ভোটের আগে? আইপ্যাক তো তদন্ত করে এতদিনে যখন সমস্ত ফাইলস বা ডকুমেন্টেশন বলুন, মোবাইল বলুন, ইয়ে বলুন, আইপ্যাড বলুন, ওগুলো ছিনিয়ে নিয়েছিল, তারপরে তো তদন্ত চালিয়ে গেছে। চালিয়ে যাওয়ার পরে এমন করে নিশ্চয়ই কোনো তথ্য পেয়েছে যার ভিত্তিতে এটা করছে। একটা কথাই বলতে পারি যে 14 তারিখের হিয়ারিং আছে, এই মামলায় কিন্তু খুব কঠিন, যেমন মোথাবাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, এনআইএ তদন্ত করবে। আরো বড় ওই যিনি লয়ারের নাম আপনারা করলেন, অরিজিনাল কার থেকে উস্কানিটা এসেছিল সেটাও বেরোবে, সেটা সর্বোচ্চ মাথা কিনা সেটাও বেরোবে। সেরকম ইডির যে আইপ্যাকের মামলা 14 তারিখে আমরা নিশ্চিত এমন একটা অর্ডার হতে চলেছে, সেদিন থেকে মাননীয়ার ঘুম একেবারে বন্ধ হয়। মমতা ব্যানার্জি কি গ্রেফতার হয়ে যেতে পারে আইপ্যাক মামলা যদি এত মামলা আছে, মানে সে সারদা থেকে আরম্ভ করে এখন অব্দি অনেক মামলায় উনি রাজীব কুমারকে দিয়ে কাজে লাগিয়ে বা ওনার অনুগত চটিচাটা মানে আত্মনিবেদিত পুলিশ অফিসারদের দিয়ে কাজ করেছেন, এভিডেন্স ডিস্ট্রয় করেছেন। না হলে সেকেন্ড একটা কাজ করেছেন কি, উনি কোটি 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 টাকা, এখন মনে হয় 1000 কোটি পেরিয়ে গেছে, এই কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, শ্যাম দেওয়ান আর ওই মেনকা গুরুস্বামী এদেরকে দিয়ে টাকা খরচা করে কেসগুলোকে শুধু টাইম পিছিয়ে গেছেন, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এবারে তো আর সেটা পারবেন না, শেষ হয়ে গেছে, রাজকোষও শেষ, ওনারও সময় শেষ। এইবার ঠিক আসল সময় যে বেত্রাঘাতটা পড়বে, আমরা আশা করছি 14 তারিখে শুধু লাস্ট আর্গুমেন্ট বাকি আছে আমাদের সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া, তারপরে ওনার জেল যাওয়াটা সময়। অসংখ্য ধন্যবাদ।